সেন্ট্রাল 3টা টাওয়ার লাগে এই স্টারলিংকের, এই 3টা টাওয়ার বসাচ্ছে উকিয়া, টেকনাফ এবং আপনার মহেশখালীতে। তাহলে কি হচ্ছে ভাই? সচেতন করতে হবে, করতে হলে এই ধরনের গ্রুপ থাকবে। আমাদেরকে সমালোচনা করে বলেই মানুষ চিনে। একজন আধ্যাত্মিক নেতার কথা আমি বলি, 100 বছর সাধনা করেছে একটা পর্বতের গুহায়। সে বিশাল বড় বুজুর্গ ছিল, পৃথিবীর কোনো মানুষ তার নাম জানে না। ওরই ছাত্র এই ইমরান রেদিয়া গণজাগরণ মঞ্চ পরিচালনা করেছে। এই দেশের বিখ্যাত আলেমদেরকে এবং মুফাসসিরদেরকে ফাঁসিতে ঝুলাইছে। মাহবুব ভাই, কথাটা কিন্তু আপনার সাথে আমি একমত হতে পারলাম না। মানুষ কিন্তু দেখে শিখে। চরমনার পীর সাহেব যে কথা বলছে যে 5 মিনিটের মধ্যে আমি সরকারকে উৎখাত করে ফেলবো, সেটা কিভাবে সম্ভব? মব করবে, মব জাস্টিসের মধ্যেই তো এটা করতে পারবে, নাকি উনি একলা এসে নামাই দিবে? দেখে শিখে। আপনি ডিসি নামায় ফেলান, আপনি এসপি নামায় ফেলান, আপনি সচিব নামায় ফেলান, আপনি পত্রিকা করে কোন 24 ঘন্টার মধ্যে চাকরিচ্যুত না করলে, এই টেলিভিশন বন্ধ না হলে মব হবে। ডরে এই মব কালচারটা কে বিনাশ করে দিতে হবে। যার কারণে চরমনার পীর সাহেব এই কথা বলছেন, রাজনৈতিক রেটরিক বক্তব্য, তারপরেও আমি সমর্থন করি। তারপরেও আমি বলছি উনি দেখে শিখছেন। উনি যখন দেখেন যে এরকম ভাবে দলবদ্ধ ভাবে যায় ধাক্কা দিলে একটা ঘটনা ঘটে যায়, একজনকে সরাই দেওয়া যায়, তা উনি ওই ধারণা থেকেই বলছেন চরমনার পীর সাহেব শায়েখ রেজাউল করিম সাহেব, যে আমি 5 মিনিটের মধ্যে তোমার উৎখাত করে দিব। কেন এটা তো হচ্ছে আমাদের দেশে, অহরহ করছে। এই পত্রিকা নিয়েই তো ঘটলো, টেলিভিশন নিয়েই তো ঘটলো 24 ঘন্টা আগে। তা উনি বলছে দোষের কি আছে? উনি তো বলতেই পারে। ওনার কাছে যে মপ করার যারা এখন করে ওরা তো বিক্ষিপ্ত। আর চরমনায় পীর সাহেবে মপ করলে লক্ষ লোকের উপরে তার সাথে থাকবে। চরমনায় পীরের এই সক্ষমতা চরমনাইদের আছে, তাদের সেরকম খেলাপথ আছে এবং তাদের লোকবল আছে। চাইলে উনি বললে অসুবিধা কি? দোষের কি? আপনি নারীবাদীদের কথা বলছেন, থার্ড জেন্ডার নিয়ে আসবেন, আপনি বলবেন বহুত্ববাদ সংবিধানের মধ্যে ঢুকাই দিবেন। এটা কি আমরা মেনে নেব নাকি? হয় নাকি? আমরা শুরু করেছি আল্লাহর উপর বিশ্বাস আস্থা রেখে, যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির দিয়ে সূচনা করেছিল, প্রিয়ম্বল করেছিল। আপনি সেখানে নিয়ে এসে ঢুকাচ্ছেন বহুত্ববাদ, থার্ড জেন্ডারে আপনি এখানে রিকগনাইজ করছেন, নারীদেরকে আজকে সুযোগ দিচ্ছেন। কারণ এগুলো এনজিওরা 29+21 এই $50 বিলিয়ন এদেশে এসেছে এই এনজিওদের মাধ্যমে। এই আদিলুর, রিজওয়ানা। আচ্ছা রবি ভাই, আপনারা দল হিসেবে এত বড় আন্দোলন করলেন, আমরাও আইনজীবীরা অনেক বড় বড় আন্দোলন করলাম, টাকাগুলো গেল কার কাছে? টাকা এদের কাছে গেছে ভাই। টাকা গেছে কার কাছে জানেন? ওই যে দেখেন, না না, ছোট্ট একটা কথা বলি হাসিনা আপা, খেয়াল রাখেন। এই যে আমেরিকার এই যে লুটু, এরা যে বাংলাদেশে আসতো, একটা শ্রমিক নেত্রীর লোকে দেখা করতো ওই রামপুরায়, তার অফিসে যাইতো, সব আমেরিকান অফিসার। খেয়াল আছে? সিঙ্গেল ম্যান। হ্যাঁ হ্যাঁ, না না, কি জানি নামটা আমার, সরি এখন না মনে নাই। কল্পনা 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 এই কল্পনার এখানে লুও গেছে, যত আসছে ওদের এই অফিসিয়াল, তার মানে মন্ত্রীরা সবাই রামপুরের অফিসে ওর সাথে দেখা করছে। সে কে? সে হলো ওদেরই চর, এবং এদের মাধ্যমে এই টাকা গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। না মামুন ভাই, আপনি বুঝেন না? আমাদেরও প্রশ্ন, আমরাও তো লড়াই করেছি। আপনারা লড়াই করেছেন, এই কথাটা আমি বলছি যে টাকাটা কেমনে ডিস্ট্রিবিউট হলো। টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে সুজনের মাধ্যমে। বদিউল আলমের প্রত্যেক জেলায় থানায় সুজনের কমিটি আছে। কমিটি কি জানেননি? 3 জন 2 জনের কমিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক দল। এদের রেজনারটা বলতেছি আপনার, আমি বলতেছি তো, রেজনারটাও বলতেছি, আদিলেরটাও বলতেছি। এদের এই সংগঠনগুলি দিয়ে এরা এই সমস্ত টাকা এখানে ডিস্ট্রিবিউট করছে, ওরে খারাপ লোকদের সাথে সম্পর্ক রেখে এরা এই সমস্ত কার্যক্রম করছে। যার কারণে তাদেরকে এখন দায় পরিশোধ করতে হলে করিডোর দেওয়া লাগবে, উপায় নেই। আজকে স্টারলিংক রে যে আপনারা এই লাইসেন্স দিলেন, সে টাওয়ার কোথায় বসাবে? আগারগাঁও, নাইলে মতিঝিল, নাইলে মনে করেন যেন আপনার এই সাভার। সে যাই আর
এই টাওয়ার বয়সে কোথায় উকিয়া, টেকনাফ, মহেশখালী, এখানে ভাই টাওয়ার কেন বসাবে স্টারলিংকের? স্টারলিংকের টাওয়ার তো বসাবে ঢাকায়, তা না বসাবে বিভাগীয় ওখানে শহরে বসাইছে। রবি ভাই হ্যাঁ, বিভাগীয় শহরগুলোতে হুম বিভাগীয় শহর না, এদের মেইন সেন্ট্রাল 3টা টাওয়ার লাগে এই স্টারলিংকের। এই 3টা টাওয়ার বসাচ্ছে উকিয়া, টেকনাফ এবং আপনার মহেশখালীতে। তাহলে কি হচ্ছে ভাই? আমাদেরকে তো অনেকে অনেক ভাবে বলে যে, আমি আজকে যে এগুলি দুঃখের সাথে বলতে হয়, না বললে চলে না। শুনেন, আপনি আমার হিস্ট্রি জানতে পারবেন, আমি হাসিনা আপার হিস্ট্রি জানতে পারি। এটা কিন্তু বাংলাদেশের ছোট রাষ্ট্র, এবারে খোঁজ নিলে বাইর করা যায়। আমার বাবায় দারোয়ান ছিল বইলা আমি ব্যাংকের মালিক হইতে পারবো না। ইনুস সাহেবের বাবা কি আছিল, উনি ব্যাংকের মালিক হয়েছে কেমনে? ইনুস সাহেবের বাবা তো একটা অজপাড়াগায়ের মধ্যে কামলাগিরি করতো, তাই উনিও তো ব্যাংকের মালিক হয়েছে। এখন আচ্ছা যদি আমি সংক্ষেপ করুন, কাউন্টার আমরা প্রশ্নটা শেষ করব। কাউন্টার প্রশ্নটা করি আপা, যে আপনি যে বললেন যে দারোয়ানের বলা ব্যাংকের মালিক হয়েছে, আপনার বাপে কি করতো? একটা গানের স্কুলের মাস্টারি করতো। পাকিস্তান আমলে এই ডিসিএসপির গো বাসার মধ্যে, অবাঙ্গালি ডিসিএসপি আছিল গো বাসার মধ্যে জলসা করতো, গানের জলসা করতো মাইয়া লোক লইয়া। আপনি হলেন তার পোলা। আপনি আপনার বাপ আর মা ছাড়া এই দেশের আপনার কোন লোক এই দেশে থাকে না, সব ইন্ডিয়া থাকে। বোনের জামাই কোন, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, নানাতো ভাই, সব আপনার ইন্ডিয়ান নাগরিক। আর আপনারা 3 জন এনে থাকেন। আর আপনি একজনের হিস্ট্রি করে ফেলান যে কি সে দারোয়ানের পোলা ব্যাংকের মালিক। তো ইউনুস সাহেব তো গ্রামীণ ব্যাংকের মালিক, ওনার বাবাও তো কামলা ছিল, উনি কেমনে ব্যাংকের মালিক হইল? এই প্রশ্ন কি জনগণ করতে পারে না? এই সমস্ত বলে এই শাহবাগী শয়তানরা কিছু মোল্লা গলইছে, ফেক আইডি খুলছে, বট আইডি দিয়া এই সমস্ত অপকর্ম করতেছে। শুনেন, খালি হাতে ধ্বংস হয় না, এই ধ্বংস করার জন্য উপকরণ লাগে। সেই উপকরণগুলি এগুলি। খালি হাতে গেছিল না 32 নম্বরে, ভাঙতে পারছে? পারে নাই তো, ফেকও দিয়া ভাঙতে হইছে। তাইলে কথাটা হলো কি, ধ্বংস করার জন্য এই সমস্ত এলিমেন্টস এগুলিকে জোগাড় করে করে ক্ষুদ্র ক্ষুদ্র মাহবুব ভাইয়ের নামে বদনাম করবে। ওই যে অনেকগুলি লেখছে, আমি দেখছি, হাসিনা আপার নামে বলবে, আমার নামে বলবে। এগুলো এলিমেন্টস জনগণকে মানে আপনার মানে আগে সম্বন্ধে কিন্তু বাজে আমরা এই ধারণা দিবে। মন্তব্যগুলো আমরা কিন্তু টক শো করতেছি অনেকদিন ধরে, কিন্তু আমরা কিন্তু আগে এই ধরনের মন্তব্য দেখতাম না, হঠাৎ করে এই ধরনের মন্তব্য না আসে তারপর কি? রবি এইটা ভাই, ওই যে বট পার্টি, বট হুম, না পার্টি রবি ভাই, না মামুন রবি ভাই, ভাই, শুনেন হ্যাঁ একটু শুনেন, একটু আপনি বলি রবি ভাই, আপনার রবি ভাই একটু বলি। ইভেন আপনি আমি বহু আওয়ামী লীগারদেরকে টকশো হেনস্থা করেছি যুক্তি দিয়ে, তখনও কিন্তু কোন দর্শক আওয়ামী লীগ নেতাদের নিয়ে বক্তব্য দিত না। আর আমি দেখলাম আমার সম্পর্কে বলে রবি ভাই কার বাড়িতে দাওয়াত খায় এক দর্শক দেখি বলছে, আশ্চর্য। ওইটা ওই আমি বলছি ওই জাকির খান, জাকির হ্যাঁ, খানের বাবা দৌলত খান সাহেব, Even- ওনার মৃত্যুবার্ষিকী, আমিও মৃত্যুবার্ষিকীর দাওয়াত মিলাদ ছিল, ওই মিলাদে গেছিলাম। মিলাদ পরে আমি চলে আসছি। আমার আর একটা আমাদের ওই যে না, শিল্পপতি এখন মোহাম্মদ নতুন আলী নতুন সাহেবের এখন ছেলের এই যে বিয়ে ছিল, ওখানে দেখাইছি। ফেসবুক গুলাতে আগে এখন কখনোই এরকম এগুলি আক্রমণ লেখক, ছিল না, এখন 2 দিন পর এগুলি পরে আক্রমণ হয়, 2 দিন পর পরে এগুলি হলো এই যে, এই জন্যই আমি বলছি যে আমি যখন টক শোতে, আপনার টক শোতে বসে যখন বলছি, সাদ্দাম যখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকলো টোকাই নিয়ে, এই যে গুলিস্তানের হকারদের নিয়ে, আমি বলছিলাম না যে ওই বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা পড়ে, আমাদের ছেলেরা যদি নিরাপদে আমাদের কাছে ফেরত না আসে, তাইলে তুই সাদ্দামও কিন্তু তোর মায়ের কোলে ফিরে যেতে পারবি না। তখন তো আওয়ামী লীগই ছিল, সাদ্দাম তো ঢাকা ইউনিভার্সিটি তো হলি করছিল, তখন তো আমরা আপনি এটা বলছিলাম। বলছিলেন রবি ভাই, আমার মনে আছে, আমিও ছিলাম, আপনি বলেছিলেন। জি, আপনিও ছিলেন। এই জন্যই স্মরণ করে বললাম আর কি, যে আপনিও ছিলেন। তা আমরা সেই ধরনের লোক। আর আমাদের সম্বন্ধে ফেক আইডিয়ালারা লেখে। আমার মিসেস আজকে কইতেছে, কয় তুমি টক শোতে যাইও না। এগুলি দেখে আপনি কি তো, বলেন এগুলো দেখে এটাকে দুষ্কৃতকারী? বলছে, হ্যাঁ দেখে, বলে না তুমি টক শোতে যাও না, কি দরকার টক শোতে যায়, কি লাভ? আমি যে, শেষ আরে করবেন জনগণকে প্লিজ। সচেতন করতে হবে, করতে হলে এই ধরনের গ্রুপ থাকবে। আমাদেরকে সমালোচনা করে বলেই মানুষ চিনে। একজন আধ্যাত্মিক নেতার কথা আমি বলি, 100 বছর সাধনা করেছে একটা পর্বতের গুহায়। সে বিশাল বড় বুজুর্গ ছিল, পৃথিবীর কোনো মানুষ তার নাম জানে না। মিশরের একজন আধ্যাত্মিক নেতা, তার নাম কেউ জানে না। অনেক বড় মাপের একজন আধ্যাত্মিক নেতা ছিল, কিন্তু
আনোয়ার সাদাতের নাম জানে, ওই সিসির নাম জানে, জানে না? মোবারকের নাম শেষ জানে, করবেন প্লিজ কায়রো। রবি ভাই, শেষ করতে হবে। আবার কায়রোর বলে নেই, কারণের নাম জানে, কারণের পুষ্কুনি আছে। তো বুঝেন, সব সম্পত্তি দখল করছে। আবার ওই জাহিলিয়াতে পিরামিড আছে, সেটাকেও মানুষ দেখে, কিন্তু একজন বুজুর্গ ছিলেন, তাকে কেউ দেখাও নেই, কেউ নামও জানে না। তা আমরা সমাজে চলাফেরা করি বলেই, আপনার টেলিভিশনের অ্যাঙ্কর হিসেবে আছেন বলেই, শো করেন বলেই আপনাকে আলোচনা সমালোচনা করবে। এটাকে আপনি কোনোদিনই নিন্দা করবেন না, ওয়েলকাম জানাবেন। এখন শেষ কথাটা হলো যে এরা তো জাত পাত চিনে না, এরা জাত পাত চিনে না। এই শয়তান, এই বিধর্মী গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা, ও গণজাগরণ মঞ্চ জন্ম দিয়েছে, ওর ছাত্র, ওরই ছাত্র এই ইমরান রেদিয়া গণজাগরণ মঞ্চ পরিচালনা করেছে। এই দেশের বিখ্যাত আলেমদেরকে এবং মুফাসসিরদেরকে ফাঁসিতে ঝুলাইছে। অসংখ্য ধন্যবাদ। যাদের বাপ মরছে, যাদের মা মরছে, তারা আজকে তাদের ছেলে মেয়েরা ওই নাস্তিক, ওই শাহবাগীর কথায় পাল দেয়, তাদের ইমানের জোর কর্তব্য। আর একটা ছোট্ট কথা শুনুন, অনেক কথা তো বলে না। আজকে যারা মানবতা বিরোধী ট্রাইব্যুনালে জামাতের সম্মানিত নেতৃবৃন্দুরা যাদের ফাঁসি হয়েছিল, তাদের ছেলেরা একটা সংবাদ সম্মেলন করেছে। সেখানে আমাদের মরহুম নিজামী সাহেবের মেয়ে বলছে, আমার বাবা সহ যারা ফাঁসিতে ঝুলে প্রাণ নিয়েছে হারিয়েছে, তার জন্য সম্পূর্ণভাবে জামাতে ইসলাম নামের একটি রাজনৈতিক দল দায়ী। এবার বুঝে দেখেন কেমন লাগে।